অবশেষে বাংলাদেশ বিমান বাহিনীতে জঙ্গি সংক্রমণ ঘটেছে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, কিন্তু এরকম সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছিল না। গত ২-৩ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে আলাপ হচ্ছিল। বিস্তারিত খোঁজ নিয়ে নিশ্চিত হয়ে আজকে এই ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। বাংলাদেশে অনেকদিন ধরেই জঙ্গিদের উপস্থিতির কথা বলা হচ্ছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে, বিশেষ করে ডক্টর ইউনূসের পক্ষ থেকে এটি বরাবরই অস্বীকার করা হচ্ছিল। বাংলাদেশে আমরা দেখেছি আইসিসির পতাকার আদলে পতাকা নিয়ে রাজপথে মিছিল করতে, যখন ধানমন্ডি ৩২ নম্বরে মুজিব ভবন ভাঙা হচ্ছিল, সেখানেও আমরা আইসিসির অনুরূপ পতাকা দেখেছি। এর আগে আওয়ামী লীগ সরকার কিন্তু এই জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিল, কিন্তু তার আগে বিএনপি জামাত সরকারের আমলে আমরা বাংলা ভাই, জঙ্গি শায়ক, আমরা নানাবিধ জঙ্গিদের তৎপরতা দেখেছি। তারা একসাথে ৬৩টা জেলায় বোমাবাজি করেছিল। কিন্তু তারপরেও এই জঙ্গি আছে কি নেই এটি নিয়ে এক ধরনের লুকোচুরি খেলা চলতেই থাকে। একদল বলছে যে বাংলাদেশে জঙ্গি নেই, এগুলো শেখ হাসিনার সরকারের বানানো। আরেক দল আরো অনেক কথা বলছে। তার আগে একটু বলে নিই যে বিমান বাহিনীতে কি ঘটেছে, তারপরে প্রাসঙ্গিক আলোচনাগুলো করব। টিটিপি, তেহরিকে তালেবান পাকিস্তান, এরা আফগানিস্তানের যে তালেবান বাহিনী তাদেরই অনুসারী একটা ইসলামী সশস্ত্র জেহাদি গ্রুপ, যাদেরকে বলা হয় পাকিস্তানি তালিবান। এরা মূলত অপারেট করে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত বরাবর, এবং এরা চায় তাদের যে এরিয়ায় তারা অপারেট করে সেই প্রদেশে তারা শরিয়া আইন চালু করতে চায়। ২০২৪ সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, যাকে আমরা এই কারণেই জঙ্গি অভ্যুত্থান বলি, যে রেজিম চেঞ্জ, তারপর থেকে বাংলাদেশ হয়ে গেছে জঙ্গিদের উর্বর ভূমি। আপনারা জানেন যে ৫ই আগস্টের পরে প্রায় সব জঙ্গিদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। তার আগে নরসিংদীতে জেল ভেঙে অনেক জঙ্গি পালিয়ে গেছে, এবং তারপর থেকেই এই জঙ্গিদের উত্থান। এবং এই বাংলাদেশের এই জঙ্গি নেটওয়ার্ক গড়ে তোলার জন্য আন্তর্জাতিক অনেক জঙ্গি সংগঠনের দৃষ্টি পড়েছে, তার মধ্যে টিটিপি অন্যতম। পাকিস্তানে বাংলাদেশ বিমান বাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার টিটিপির হয়ে কাজ করার সময় গ্রেপ্তার হয়, এবং পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে সে বাংলাদেশ এয়ারফোর্সের এই টিটিপির সাথে ইনভলভমেন্টের বিষয়ে অনেক ইনফরমেশন দেয়। তখন কর্তৃপক্ষের টনক নড়ে, এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশে যে ঢাকার যে কুর্মিটোলা খন্দকার এয়ারবেস, যশোরে মতিউর রহমান এয়ারবেস এবং চট্টগ্রামে জহুরুল্লাহ এয়ারবেস, সেখানে তারা ব্যাপক ইনভেস্টিগেশন করে, এবং সেখানে ইনভেস্টিগেট করতে গিয়ে তারা এই টিটিপির বাংলাদেশ নেটওয়ার্কের অস্তিত্ব খুঁজে পায়। চট্টগ্রামের যে জহুরুল হক এয়ারবেসের কথা বলছি, সেখানে যে মসজিদের প্রধান ইমাম, তিনি সম্ভবত এই বাংলাদেশের টিটিপির মূল রিক্রুটার, তিনি মূল রিক্রুট করে থাকেন বলে ধারণা করা হচ্ছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরো অনেক, ২ জন স্কোয়াড্রন লিডার, ১০ জন জুনিয়র কমিশন অফিসার, ওয়ারেন্ট অফিসার, নানান পদের এদের গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে আরো প্রায় ডজন খানেককে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে ৬ জন ওয়ারেন্ট অফিসার বা ওই লেভেলের, তারা তাদের কর্মস্থল থেকে ছুটি না নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, এবং সম্ভবত তারা কেউ তুরস্কে গেছে, কেউ পাকিস্তানে গেছে, কেউ পর্তুগাল গেছে, কেউ নিউজিল্যান্ড গেছে। তার মানে একটা ব্যাপক জঙ্গি তৎপরতা এই বাহিনীর সাথে ইনভলভ হয়েছে। এখন যে কথা বলছিলাম
যে বাংলাদেশে যখনই বলা হচ্ছে জঙ্গিদের তৎপরতা বাড়ছে বা জঙ্গি আছে, তখন একটা গ্রুপ বলছে জঙ্গি নেই, এটা শেখ হাসিনার সরকারের একটা খেলা, পাতানো খেলা। আবার এরাই বলছে যে এই জঙ্গি জঙ্গি ধোঁয়া তুলে আমেরিকা এদেশে সামরিক অস্ত্র বেচতে চায় বা জঙ্গিদের তৎপরতা কমানোর নামে বাংলাদেশে ঢুকতে চায়। ভারতেরও হয়তো এটা একটা মেকিং গেম, এর ফলে তারা বাংলাদেশকে চাপের মুখে রাখবে, এরকম নানাবিধ কনস্পিরেসি থিওরি দিয়ে তারা আসলে সত্যটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। আজকে আমি সিডনি গিয়েছিলাম, আমাদের এই নববর্ষের মেলা আজকে হলো। বঙ্গবন্ধু কাউন্সিল অফ অস্ট্রেলিয়া, এটা অস্ট্রেলিয়ার বাঙালিদের সবচেয়ে বড় মেলা এবং এটা এখন একটা মাল্টি কালচারাল মেলা হয়ে গেছে। শুধু বাঙালিরা নয়, বিভিন্ন দেশের লোকজন এখানে পারফর্ম করে, এখানে তারা আহ, দর্শক হিসেবে বা তারা এখানে আসে, মানে এটা একটা একদম বহুজাতিক মেলা। এবং এখানে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় মিনিস্টার, এমপি, বাংলাদেশি যারা বিভিন্ন কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছে তারাও আসেন। সো এই মিলন মেলায় গিয়েছিলাম এবং আমি একটু আমার বাসা থেকে দূরেই এসেছি, তো সারাদিনে প্রায় 650 কিলোমিটার ট্রাভেল করে এই মধ্যরাতে আমি এই শোটা রেকর্ড করছি। তো আসার পথে আমি বাংলাদেশে কাজ করতো, এই বিশেষ করে এই জঙ্গিদের নিয়ে কাজ করতো এরকম একজন রিটায়ার্ড পুলিশ অফিসারের সাথে কথা বলছিলাম। তো আমি তাকে বললাম যে আসলেই কি জঙ্গি আছে, নাকি এই যে কনস্পিরেসি থিওরির কথা যারা বলে যে এটা আমেরিকার বানানো গল্প, এটা ভারতের বানানো গল্প, এটা শেখ হাসিনা সরকারের একটা চাল। তো তিনি নিশ্চিত করে বললেন, এবং তিনি হলি আর্টিজানে যে জঙ্গি আক্রমণ হয়েছিল, হ্যাঁ, সেটি নিয়ন্ত্রণ করতে যে নিজে গুলিবিদ্ধ হয়েছিলেন, তো তিনি বললেন যে বাংলাদেশে জঙ্গিদের বাম্পার ফলন হতো, কিন্তু শেখ হাসিনার সরকার যেহেতু জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন সেহেতু জঙ্গিদের অপারেট করাটা খুব কঠিন হয়ে গিয়েছিল। এবং শেখ হাসিনার আমলে এই বিভিন্ন বাহিনীর, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, এদের বিভিন্ন দেশে পাঠিয়ে এই জঙ্গি দমনের উপরে বিশেষ ট্রেনিং দিয়ে আনা হয়েছিল। সুতরাং তাদের জঙ্গি দমন কর্মসূচিটা খুব স্ট্রং ছিল, কিন্তু এই 24-5 আগস্টের পর থেকে একদম সেটা আগের মতো নেই এবং জঙ্গিদের অভয় আরণ্য হয়েছে। এবং একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি যে মহাখালীতে যে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের, আর্মিদের যে একটা ক্লাব আছে, রাওয়া ক্লাব, এই রাওয়া ক্লাবে অনেক অবসরপ্রাপ্ত অফিসার রয়েছেন যারা সরাসরি বাংলাদেশে এই জঙ্গি নেটওয়ার্কের সাথে জড়িত, এবং তারা অনেকেই এই জঙ্গিবাদ সম্প্রসারণের শুধু ভূমিকায় রাখেন না, পৃষ্ঠপোষকতাও দিয়ে থাকেন। সো আমার মনে হয় যে যেহেতু বিড়ালের গলায় ঘন্টাটা পরানো হয়ে গেছে, পাকিস্তান বাংলাদেশ সরকারকে বলেছে এবং বাংলাদেশ সরকার এটা নিয়ে কাজ করেছে এবং এটি এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও চলে এসেছে। সুতরাং এটিকে আর আড়াল করার কিছু নেই। এই বাস্তবতা মেনে নিয়ে বাংলাদেশে জঙ্গিদের দমন করতে হবে, কারণ এই জঙ্গিরা, এরা বাংলাদেশকে একদিকে যেমন অস্থির করবে, অস্থিতিশীল করবে। এই যেমন গত বছর 4 জন বাংলাদেশি পাকিস্তানে গিয়ে পাকিস্তান এই টিটিপি এদের পক্ষে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন। তাদের 3 জনের নাম জানা গেছে, একজন ফয়সাল, একজন রতনঢালি, আর একজন জুবায়ের। এবং এই 3 জনের বয়স, 2জনের বয়স 22, একজনের বয়স 29। অর্থাৎ এই অল্প বয়সী তরুণদের ধর্মের কথা বলে, জিহাদের কথা বলে এই যে রিক্রুট করছে জঙ্গি নিয়ে, এর ফলে বাংলাদেশ শুধু ঝুঁকির মুখে পড়ছে তা না, আমাদের প্রতিবেশী ইন্ডিয়া, যেটা পাকিস্তানের একটা টার্গেট, যে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতকে অস্থির করা, ভারতে আক্রমণ করা, তো সেই ঝুঁকিটাও কিন্তু বাড়ছে। এবং সমস্যা হলো যে বাংলাদেশে বর্তমানে যে সরকারটি রয়েছে, বিএনপি সরকার, এবং যে বিরোধী দল রয়েছে জামাতি ইসলাম, তারা উভয়ই এই জঙ্গিদের লালন পালনের সাথে সম্পৃক্ত। এমনকি জামাতি ইসলামের যিনি আমির এবং যিনি সংসদের বিরোধী দলীয় নেতা, তার ছেলেও কিন্তু এই জঙ্গি সম্পৃক্ততার জন্য একবার গ্রেপ্তার হয়েছিল। আর
বিএনপির কথা তো শুরুতেই বললাম। ইভেন এবার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেও তার সাথে যারা দেখা করেছে, এরকম অনেক ছবিতে দেখা গেছে যে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত আহ, বেশ কিছু লোক তার কাছে গিয়ে দেখা করেছে এবং সেই ছবি ফলাও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। সুতরাং বাংলাদেশের জন্য একটি ভীষণ অ্যালার্মিং ঘটনা, এবং জঙ্গিবাদ যদি এভাবে বাড়তে থাকে তাহলে এমনিতেই বাংলাদেশ ভিসা পায় না, অধিকাংশ দেশেই এখন ভিসা দেয় না, ঢুকতে দেয় না, এবং বাংলাদেশের নানাবিধ সংকট, বাংলাদেশের কাছে এখন টাকা নেই, বাংলাদেশের কাছে তেল নাই, কৃষক তেলের অভাবে ডিজেলের অভাবে সেচ দিতে পারছে না, সার কারখানা বন্ধ। সো নানাবিধ জটিলতার মধ্যে যদি এই জঙ্গি সম্পৃক্ততার যোগ হয় তাহলে একেবারে সোনায় সোহাগা, বাংলাদেশকে একেবারে সেই সুদান ইয়েমেন লেভেলের ট্যাগ দিতে পৃথিবী বসে থাকবে না। প্রিয় বন্ধুরা, দেশের জন্য আসলেই দুঃসময়। এই জঙ্গিবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতেই হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।